আমরা আদর্শ কোষ বিভব দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে অনাদর্শ কোষ বিভব ই সেল, এবং সেটার জন্য আমরা জানি যে জার্মান সায়েন্টিস্ট নার্নস্ট যে ইকুয়েশনটা দিয়েছেন সেই ইকুয়েশনটা কিভাবে আসলো বা এটার কি অবস্থা সেটা আমরা একটু দেখব। তো এই যে ই সেল যখন আমি নট সাইনটা দিইনি অর্থাৎ প্রমাণ অবস্থায় নাই, আমাদের আবার একটু কন্ডিশনটা খেয়াল রাখতে হবে যে 25°C 1 atm চাপ আর হচ্ছে যে 1 মোলার ঘনমাত্রা, অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো থাকবে তাদের আমার ঘনমাত্রাটা হচ্ছে 1 মোলার থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই কন্ডিশনগুলো কিন্তু সবসময় নাও থাকতে পারে, অর্থাৎ এই আদর্শ কন্ডিশনটা যে সবসময় এক্সিস্ট করবে তা কিন্তু না। আর যখন এই আদর্শ কন্ডিশনগুলো থাকবে না, এদের যে কোনো একটা পরিবর্তিত থাকবে, তখন আমরা কিভাবে একটা কোষের কোষ বিভব নির্ণয় করব? তার কারণ কি, এই কোষ বিভব কিন্তু ঘনমাত্রার উপরেও নির্ভরশীল। সেটা আমরা এই এখন নার্নস্টের ইকুয়েশন দেখলেই বুঝতে পারবো যে সেটা কিভাবে ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে অনাদর্শ অবস্থার জন্য যখন এই কন্ডিশনগুলো থাকবে না, তখন কিভাবে আমি একটা কোষের কোষ বিভব নির্ণয় করব সেটাই হচ্ছে নার্নস্টের ইকুয়েশন। তাহলে দেখি, এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স থেকে এসেছে। এই থার্মোডাইনামিক্স থেকে এসেছে যে যে কোনো অবস্থায় মুক্ত শক্তি, অর্থাৎ অপ্রমাণ অবস্থায় মুক্ত শক্তি সমান হবে প্রমাণ অবস্থার মুক্ত শক্তির পরিবর্তন। আমরা বুঝতে পারছি ডেল জি নট আছে তাই, প্লাস আর টি লন কিউ। এখানে যদি আমরা একটু রাশিগুলোর সাথে পরিচিত হই, এটা কি, আর হচ্ছে আমাদের সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর কিউ কি, কিউ হচ্ছে আমাদের এখানকার বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। আমরা জানি এই জিনিসটা কিন্তু আমরা রাসায়নিক সাম্যাবস্থায় দেখে আসছি যখন আমরা কেপিকেসি এর ম্যাথগুলা করেছি, যে কিভাবে আসলে বিক্রিয়া অনুপাতটা নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে সেটা আমরা দেখবো এখানেও। এখন আসি যে আমরা ডেল জি সমান কি জানি, একটু আগে দেখলাম যে মুক্ত শক্তির পরিবর্তন, এটা হবে মাইনাস এন এফ ই সেল, অর্থাৎ যেহেতু অপ্রমাণ অবস্থার মুক্ত শক্তি তাই সেখান থেকে আমি অপ্রমাণ অবস্থায় বিভব পাবো। আমরা এখানে নার্নস্টের সমীকরণ নিয়ে আসতে যাচ্ছি এখান থেকে, মাইনাস এটা ইকুয়ালস হবে মাইনাস এন এফ ইন্টু ই নট সেল, যেহেতু এটা হচ্ছে আমার প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন, আর প্লাস আর টি বাই লন কিউ থাকলো। এখন যদি আমি দুই পাশে এই যে মাইনাস এন এফ দিয়ে ভাগ করে দিই, তখন আমি কি পাবো? তাহলে এই যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, এটাই কিন্তু হচ্ছে আমাদের নার্নস্টের সমীকরণ। অর্থাৎ অপ্রমাণ অবস্থায় কিভাবে আমি নির্ণয় করব কোন একটা কোষের কোষ বিভব সেটা। তাহলে এটার জন্য আমাদের কোন কোন জিনিস লাগবে একটু যদি খেয়াল করি, আমাদের লাগবে হচ্ছে ই নট সেলটা, অর্থাৎ প্রমাণ অবস্থায় কোষ বিভবের মান। এবং আমরা কি জানি, এই মানটা কিন্তু যে কোনো দুইটা কম্বিনেশনের জন্য ফিক্সড, অর্থাৎ যে কোনো দুইটা ধাতু নিয়ে যদি আমি তৈরি করি তাদের জন্য কিন্তু আমরা দেখলাম যে ইনার সেলটা, অর্থাৎ প্রমাণ অবস্থায় যে মানটা আসবে সেটা কিন্তু ফিক্সড, মাইনাস এখানে যদি খেয়াল করি আর সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, আমরা জানি আর এর মান হচ্ছে 8.31416 জুল পার কেলভিন পার মোল। আর এখানে আমাদের টি 25°C আদর্শ অবস্থায় থাকে। এটা প্রশ্নে দেওয়াও থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে। যদি কিছু না বলা থাকে আমরা 25°C ধরে নিই, আর যদি কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকে তখন আমরা সেই মানটা বসাই। আমরা ধরে নিলাম যে তাপমাত্রাটা এখানে ফিক্সড, আর এফও একটা ফিক্সড মান আমরা জানি, সেটা হচ্ছে 96500 কুলম। 1 ফ্যারাডে সমান 96500 কুলম। আর এখানে এনটা কি, এনটা অলরেডি আমরা জানি কোত্থেকে আসলো, এটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ জারণ বিজারণের কারণে যেই কয়টা বা যেই কয় মোল ইলেকট্রন ফ্লো হয় সেটা হচ্ছে এখানে এন এর মানটা। এবার আসে আমাদের বিক্রিয়া অনুপাত। আমরা জানি যে বিক্রিয়া অনুপাত কিউ সমান হচ্ছে, যদি লিখি আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা জানি যে থার্ড ব্র্যাকেট কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বোঝায়, উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। এবং সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যার যার উপযুক্ত ঘাতগুলো কিন্তু এখানে চলে আসবে, এবং উপযুক্ত ঘাত কোনটা, যত মোল থাকে সেটা কিন্তু আমরা জানি যে পাওয়ার হিসেবে চলে যায়। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ই সেল এর মানটা কিসের উপর ডিপেন্ড করছে। ই নট সেলের মান একটা ধ্রুব রাশি হবে কোন একটা নির্দিষ্ট কম্বিনেশনের জন্য অবশ্যই, তারপর আর এর মান নির্দিষ্ট, তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, এফ এর মানও নির্দিষ্ট। তাহলে এই পুরা মানটা কিন্তু ডিপেন্ড করছে আমার এই কিউ এর মানের উপর, অর্থাৎ বিক্রিয়া অনুপাতের মানের উপর। আর বিক্রিয়া অনুপাতের মানটা কিভাবে আসছে, উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ আমি যাদেরকে নিয়ে তড়িৎ রাসায়নিক কোষটি তৈরি করছি তাদের এই ঘনমাত্রার উপরে কিন্তু আমার ই সেলের মানটা ডিপেন্ড করে। এখন আমি যখন কোনো একটা কোষ তৈরি করব, তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করব, তার বিভবটা সেটা কিন্তু
মানে অনেক বেশি হলেও চলবে না, অনেক কম হলেও চলবে না। একটা আমরা জানি যে বিভিন্ন জিনিস ফাংশন করার জন্য একটা নির্দিষ্ট বিভব লাগে। তাহলে কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষে ওই নির্দিষ্ট বিভব পার্থক্যটা মেনটেন করার উপায়টা কি? সেটা হচ্ছে আমি এদেরকে কি রকম অনুপাতে নিচ্ছি বা এদের ঘনমাত্রাটা কেমন সেটার উপরেই কিন্তু। তার কারণটা আবারও কি, এই মানটা ফিক্সড, আর টি এফ এটাও ফিক্সড, আর কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়া নির্দিষ্ট উপাদানের জন্য কিন্তু এন আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা ফিক্সড। তো সেই ক্ষেত্রে পুরাটা ডিপেন্ড করবে শুধুমাত্র কিউ এর উপর। এবার আসি, আমরা চিন্তা করি আমাদের যে ড্যানিয়েল কোষে যে বিক্রিয়াটা হয় সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি। আমরা জানি যে ড্যানিয়েল কোষে বিক্রিয়াটা হয় যে কপার সালফেট জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর কপার, এই বিক্রিয়াটা আমাদের ড্যানিয়েল কোষে হয়। তাহলে যদি একটু আসি যে এর জন্য যদি আমরা বের করতে চাই ই সেল, সেটা আমরা কিভাবে বের করতে পারি? এই জন্য আমাদের প্রথমে ই নট সেলটা বের করা লাগবে। এবং এই ই নট সেলটা কিভাবে বের হয় আমরা দেখে এসেছি, বিক্রিয়া যা হয় আমরা তাই লিখবো। তাহলে এখানে কিন্তু আমরা লিখে রাখতে পারি যে এটা হবে ই নট, বিক্রিয়া কি হচ্ছে, কপার 2+ থেকে কপার হচ্ছে। আমরা আগে জারণটা লিখি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা আমরা কয়েকবারই দেখলাম, আর কপার 2+ থেকে কপার। তাহলে এইভাবে কিন্তু আমি এই জারণ বিভব আর বিজারণ বিভব যোগ করে পেয়ে যাব হচ্ছে আদর্শ অবস্থায় তার কোষ বিভবের মান। এবং এদের মানটা কোথায় পাবো? আবার ওই যে চার্ট থেকে পাবো, বা সেটা পরীক্ষার সময় অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, মাইনাস হচ্ছে এবার আরটি, এখানে আমি লনও ব্যবহার করতে পারি, লগও ব্যবহার করতে পারি। আমরা লন দিয়ে তো দেখলাম, এখন একটু লগ দিয়ে যদি দেখি কি হবে, জাস্ট এখানে 2.303 আসবে। আর এর মান যদি বসাই 8.31416, তাপমাত্রা 25°C, যদি কেলভিনে নিয়ে যাই এটা কত হবে, 298 কেলভিন। আর ফ্যারাডে হচ্ছে 96500। তাহলে একটু খেয়াল করি, এতক্ষণ পর্যন্ত যে মানগুলো বসালাম সেগুলো কিন্তু ফিক্সড। আর এন এর মান অর্থাৎ আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা সেটা যদি হিসাব করতে যাই, এখানে খেয়াল করি যে আমাদের কপার 2+ থেকে কপার আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে এই সংখ্যাটা বসবে 2। আর যেহেতু এখানে 2.303 নিয়ে এসেছি, আমরা জানি লনের সাথে লগের সম্পর্ক হচ্ছে এটা, তাই এখানে এখন লন বসবে না, বসবে হচ্ছে লগ। এবার আসি যে এখানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সেটা যদি আমি বসাতে চাই সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমাদের এখানে উৎপাদ হিসেবে আছে জিঙ্ক 2+ আর হচ্ছে কপার। তাহলে আমরা একটু লিখি জিঙ্ক 2+ কপার, আর বিক্রিয়ক হিসেবে আছে কপার 2+ আর হচ্ছে জিঙ্ক। আমরা অলরেডি জানি যে যেহেতু কপার আর জিঙ্ক সলিড অবস্থায় আছে, তাই তাদের ঘনমাত্রা বলে কিছু নেই, তাদের ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়। সলিড বস্তুর জন্য আছে ঘনত্ব। তো এই ক্ষেত্রে এটা কি দাঁড়ালো, লগ জিঙ্ক 2+ ডিভাইড বাই কপার 2+। আর যেহেতু এই বিক্রিয়া এদের সামনে কোনো সহগ নাই, সবার সহগ যেহেতু 1, তাই এখানে পাওয়ারে কিন্তু কিছু যাচ্ছে না। ডিপেন্ড করে বিক্রিয়ার উপর বা বিক্রিয়া সমতা করার পরে তাদের সামনে কোন সংখ্যাটা আছে সেটার উপর ডিপেন্ড করে, এবং সেই অনুসারে কিন্তু এখানে পাওয়ারটা বসবে। আচ্ছা, তাহলে সলিড অবস্থাগুলো বাদ গেল। তার মানে এই যে কিউ এর যে মানটা, এটা আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি যে উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এটা যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই এটা বলতে পারি। কারণ কি, আলটিমেটলি সলিড যারা থাকছে তাদের তো ঘনমাত্রা আমরা 1 ধরে নিচ্ছি, কিন্তু যারা আয়ন অবস্থায় থাকছে তাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমরা সরাসরি বলতে পারি উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এবার আসি, এখানে 2 যে লিখলাম এটা কিন্তু এই বিক্রিয়ার জন্য নির্দিষ্ট। আরেকটা বিক্রিয়ার জন্য কিন্তু এটা 1 হতে পারে, 3, 4, যে কোনো একটা সংখ্যাই হতে পারে কিন্তু আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। কিন্তু এই যে এই মানগুলা এরা কিন্তু ফিক্সড, একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা আমরা বললাম, এই মানগুলো কিন্তু ফিক্সড। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 0.0591। এই মানটা কিসের জন্য আসলো? এই যে ব্ল্যাক অংশ দিয়ে যেটা লেখা সেটার জন্য আসলো। আর নিচে আমরা ভাগ দিব হচ্ছে 2 দিয়ে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, আলটিমেটলি কিন্তু এটার জন্য আমরা জানি যে এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ইন্টারে অনেকবার করে এসেছি আমরা। 1.10 ভোল্ট কিভাবে আসলো? ওই যে 0.76 আর 0.34 ওখান থেকে। তাহলে এখান থেকে আমরা মাইনাস করব 0.0591 ডিভাইড বাই 2, আর এখানে লগ জিঙ্ক 2+ এর ঘনমাত্রা আর
কপার 2+ এর ঘনমাত্রা। এখন আমরা যে ব্যাপারটা বলছিলাম যে আলটিমেটলি এদের ঘনমাত্রা সবকিছু কিন্তু এখন ফিক্সড, শুধুমাত্র এদের ঘনমাত্রার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এই অনাদর্শ অবস্থায় এই সেলের মানটা কত আসবে। এবং এই ঘনমাত্রাটা কখনোই কিন্তু আমার এই ক্ষেত্রে 1 মোলার হবে না। যদি ঘনমাত্রাটা আমার 1 মোলার হয় তাহলে কিন্তু সেটা আদর্শ কন্ডিশনে চলে গেল। আর যদি সেটা আদর্শ কন্ডিশনে চলে যায় তখন কি হবে আমরা একটু দেখি। আমরা কিন্তু এটা সহজেই বুঝতে পারবো যে ধরলাম যে ঘনমাত্রা এখানে দুইজনেরই 1, আমরা একটু এখানে মানগুলো বসাই এবার। তাহলে এটা কি আসবে log 1, আর log 1 এর ভ্যালু কত 0। আর এটা যদি পুরোটা 0 হয়ে যায় মানটা, এই টোটাল মানটা যদি আমরা জানি log 1 0, এই পুরাটা যদি 0 হয়ে যায় তাহলে 1.10 থেকে -0, অর্থাৎ সেই ক্ষেত্রে ই সেল আর ইনার সেল কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রমাণ অবস্থায় আমরা বলতেই পারি যে এই দুইটা বিভবের মান কিন্তু সমান হবে। আর যখন এদের মানটা আমার 1 মোলার হবে না, ধরলাম যে প্রশ্নে এটা দেওয়া থাকবে আমাদের, ধরলাম একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 0.2, তখন কিন্তু এই যে মানটা দেওয়া আছে ঘনমাত্রা মোলারিটিতে যে মানটা দেওয়া থাকবে প্রশ্নে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে এই ই সেলের মানটা কত আসবে। তাহলে আমরা এখন এই সংক্রান্ত কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে টাইপ 8, অর্থাৎ আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম অনাদর্শ কোষ বিভব নার্সড ইকুয়েশন সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। দেখি তাহলে, এগুলো কিন্তু পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে প্রায় সময় এসে থাকে। প্রথম এক্সাম্পলে কি বলা হচ্ছে যে নিচের বিক্রিয়া 298 কেলভিন তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত হবে নাকি বিক্রিয়াটা, সেটা বলা হচ্ছে। আচ্ছা, আর পরে এক্সাম্পলটায় একটা কোষ সংকেত দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের এখানে কোয়েশ্চেনটা যদি লিখি, আমাদের জানতে চাওয়া হয়েছে ই সেল কত। আচ্ছা, তাহলে প্রথম এক্সাম্পলে আসি যে দুইটা একসাথে দেওয়ার তার কারণ হচ্ছে যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু দুইভাবে এসে থাকে। একটা হচ্ছে যে কখনো কখনো এদের বিক্রিয়াটা কি হচ্ছে সেটা দেওয়া থাকে, আবার কখনো কখনো আমাদের কোষ সংকেতটা দেওয়া থাকে, এবং আমরা তো জানি যে সেখান থেকে কিভাবে আমরা বুঝে নিব যে এখানে রাসায়নিক বিক্রিয়া কোনটা হবে। তাহলে এখানে যেহেতু সরাসরি বিক্রিয়া দেওয়া আছে, আমরা যদি এখান থেকে সরাসরি আমাদের নার্স ইকুয়েশনের ক্ষেত্রে চলে যাই, ই সেল বের করতে হবে আমাদের এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা সেটা বের করার জন্য। অর্থাৎ আমরা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা সেটা একটা টাইপ দেখে এসেছি কোথায়, প্রমাণ প্রমাণ বা আদর্শ বিভবের ক্ষেত্রে, কোষ বিভবের ক্ষেত্রে। আর এখন দেখছি আমরা অনাদর্শ বা অপ্রমাণ সিচুয়েশনে সেটা স্বতঃস্ফূর্ত কিনা সেটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে ই নট সেল। আমরা আমাদের যেই লাস্ট যে সূত্রটা ডিরাইভ করলাম, যেটা দিয়ে অনেক সহজেই বের করে ফেলা যায়, সেটা যদি লিখি, আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডমিশনের টাইমে আমি যখন এই ধরনের কোয়েশ্চেন আনসার করছি সময় অনেক কম থাকে, জায়গা অনেক কম থাকে। সো সেই ক্ষেত্রে আমি ডিটেলসে করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার সময় বাঁচানোর জন্য আমি যদি একটু স্মার্টলি শর্ট ইকুয়েশন দিয়ে করতে পারি তাহলে সেটাই করব। তার কারণ কি, এখানে কিন্তু যদি খেয়াল করি 298 কেলভিন, অর্থাৎ আমাদের যে আদর্শ সিচুয়েশন সেটা কিন্তু বলা আছে 25°C, সেটা বলা আছে। আমরা জানি আর এর মানটা ফিক্সড, এবং আমরা তো দেখলাম যে এখানে শুধুমাত্র এন এর মানটা ডিফারেন্ট হয়। তাহলে আমাদের দেখতে হবে যে এই বিক্রিয়ার জন্য এর মানটা কত, সেটা ইনটু এখানে হবে লগ। আর একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে 0.0591 এই মানটা কিন্তু লগের সমীকরণের জন্য আমাদের উপর ডিপেন্ড করে, আমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারি, লনেরটা ইউজ করতে পারি, লগেরটা ইউজ করতে পারি। কিন্তু এই যে 0.0591 আমরা একটু আগে দেখলাম এই মানটা কিভাবে আসলো, এই মানটা কিন্তু আসছে আমার 2.303 গুণ থাকা অবস্থায়। আমরা কিন্তু চাইলে আবার পিছনে যে দেখে নিতে পারি যে সেখানে কিন্তু 2.303 ছিল, অর্থাৎ সেটা ছিল লগের জন্য 0.0591। এটার সাথে যদি আমি লন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট অবশ্যই ভুল আসবে। তাহলে এখানে আমি লন ব্যবহার না করে লগ ব্যবহার করব। আর এই ক্ষেত্রে যদি আমি নিয়ে আসি যে যেটা বললাম উৎপাদনের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ায়নের ঘনমাত্রা, এখানে যেহেতু বিক্রিয়াটা প্রশ্নেই দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু এটা আমরা লিখে ফেলতে পারি যে এখানে উৎপাদনকে আমরা দেখতে পাচ্ছি, এখানে সলিড গুলো তো আমাদের কনসিডারেশনে আসবেই না। উৎপাদনে আছে কোবাল্ট, অর্থাৎ কোবাল্ট 2+, এর ঘনমাত্রা উপরে বসবে, আর নিচে বসবে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, অর্থাৎ Fe 2+ এর ঘনমাত্রা। যদি একটু খেয়াল করি এটি কিন্তু প্রশ্নেই সরাসরি দেওয়া আছে। আর এইখানে বিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে যেহেতু দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে তাই এখানে সমতা করার কিন্তু কোনো প্রয়োজন নাই, যেহেতু দুইজনই সমান পরিমাণ ইলেকট্রন ত্যাগ করলো আর সমান পরিমাণ ইলেকট্রনই গ্রহণ করলো। আর ইনার সেলটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি যে এটা কিন্তু এই যে ডাটা দেওয়া আছে প্রমাণ অবস্থায় বের করার জন্য সেখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে আসি আমরা একটু লিখে ফেলি কিভাবে এই বিক্রিয়ার জন্য আমি ইনার সেলটা বের করতে পারি। সেটা হচ্ছে ই নট, প্রথমে আমরা কি লিখি
জারণ বিভব লিখি এবং বিক্রিয়া যা হয় তাই। তাহলে জারণ কোথায় হচ্ছে, এই যে কোবাল্ট থেকে কোবাল্ট 2+, অর্থাৎ ইলেকট্রনের ছাড়ন হয়েছে, জারণ হয়েছে, এটা জারণ। তাহলে প্রথমটা হবে কোবাল্ট থেকে কোবাল্ট 2+, অর্থাৎ রিঅ্যাকশনে যা হচ্ছে আমরা কিন্তু সেটাই লিখছি, প্লাস হবে ই নট, এরপর হচ্ছে আমাদের বিজারণ বিভবটা, অর্থাৎ Fe2+ থেকে Fe। তাহলে আমাদের এই মানটা এখন বসাতে হবে, আর মাইনাস 0.0591, এন এর মান এখানে হবে 2, আমরা বুঝতেই পারছি, আর আমাদের যেই লগ তার সাথে বসবে এখানে ঘনমাত্রাগুলা। প্রশ্নে দেওয়া আছে কোবাল্ট আয়নের জন্য, অর্থাৎ উৎপাদ আয়নের জন্য সেটা হচ্ছে 0.15, আর বিক্রিয়ক আয়নের জন্য 0.68। এখানেও যেহেতু সমতা করার কোনো প্রয়োজন পড়ে নাই, তাই এখানেও কিন্তু পাওয়ার হিসেবে, ঘনমাত্রার পাওয়ার হিসেবে কিছু আসেনি। আচ্ছা, আর এই ক্যালকুলেশনটা যদি একটু করি, দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে কোবাল্ট 2+ থেকে কোবাল্টেরটা, তার মানে আমরা এখন বুঝতেই পারছি যে এটা উল্টা হয়ে যাবে, যেহেতু আমার এখানে কোবাল্ট থেকে কোবাল্ট 2+ এরটা বসানো লাগবে, সেটা হচ্ছে 0.28। তারপর এটা হচ্ছে সূত্রের প্লাসটা, আর এখানে Fe2+ থেকে Fe, অর্থাৎ আয়ন থেকে হচ্ছে ধাতুটা, তার মানে এই মানটা যা আছে তাই বসবে। আর যেহেতু ওর সামনে মাইনাস আছে, তাই এখানে প্লাসে মাইনাসে মিলে হয়ে যাবে এটা মাইনাস, মাইনাস 0.44, আর মাইনাস, আমরা এখন আর ক্যালকুলেশনটা এখানে ধাপে ধাপে করে দেখাচ্ছি না, আমরা ক্যালকুলেটারে করলে সেটা তো একসাথে বের হয়েই যাবে। সো আমি যদি ক্যালকুলেশন করি, এই মানটা কিন্তু, এই পাশের মানটা কিন্তু একটা পজিটিভ মান আসবে, আর এদিকে যদি খেয়াল করি এখানকার মানটা, এটা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ মান আসবে, তার কারণ দেখো 0.28 মাইনাস 0.44, অর্থাৎ এই কোষটা কিন্তু যদি আদর্শ সিচুয়েশনে থাকতো, অর্থাৎ ঘনমাত্রা যদি 1 মোলার করে থাকতো, আদর্শ সিচুয়েশনে কিন্তু তার ই নট সেলটা নেগেটিভ আসতো, অর্থাৎ তখন কিন্তু সে অস্বতঃস্ফূর্ত থাকতো, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোষ বিক্রিয়া হতো না। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস 0.14 ভোল্ট, এবং এই মানটাও কিন্তু নেগেটিভ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আদর্শ অনাদর্শ দুই সিচুয়েশনে কিন্তু কোষটা স্বতঃস্ফূর্ত হবে না, অর্থাৎ আমাদের ফাইনাল আনসার যেটা হবে, আমরা এখানে বলবো যে স্বতঃস্ফূর্ত নয়। এই কথাটা লেখা অবশ্যই জরুরি, আমরা অনেক সময় খেয়াল করি না এই ধরনের ব্যাপারগুলো, কারণ একটা ম্যাথমেটিক্যাল রেজাল্ট চলে আসার পর আমরা হয়তো পরে কোয়েশ্চেনে জাম্প করতে চাই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেনে কি চাচ্ছে, কোয়েশ্চেনে কি এমনও বলতে পারতো যে এখানে পরবর্তীতে চাইলো যে এটা কি পাত্রে রাখার ম্যাথ হবে নাকি, এমন কিছুও কিন্তু হতে পারে। সো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার কোন জায়গা পর্যন্ত আমার মতামত বা কনক্লুশন চাচ্ছে, আমাকে কি শুধু এই ভ্যালুটা চাচ্ছে, নাকি স্বতঃস্ফূর্ত চাচ্ছে, নাকি পাত্রে রাখা যাবে নাকি যাবে না, এসব চাচ্ছে। আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী এক্সাম্পলটায়। ডিফারেন্স কি বললাম, যেখানে সরাসরি বিক্রিয়া দেওয়া নেই, কিন্তু এখানে আমাদের কোষ সংকেতটা দেওয়া আছে। তাহলে এখন আমরা একটু ট্রাই করব যে কিভাবে এই কোষ সংকেত থেকে সরাসরি আমি এই নার্নস্টের ইকুয়েশনে আসতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনটার ভ্যালু কি কি দেওয়া আছে এগুলো লিখে কিন্তু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু সরাসরি লিখতেই পারি যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল। আবার সূত্রটা লিখে নিচ্ছি, 0.0591 ডিভাইড বাই হচ্ছে এন লগ। এখন আসি আমরা একটু এখানে উৎপাদনের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা জানি যে ডান পাশে যারা আছে তারাই কিন্তু হচ্ছে উৎপাদ, আর বাম পাশে যারা আছে তারা হচ্ছে বিক্রিয়ক। তাহলে দেখো দুই পাশে যদি ডান পাশে দেখি, আয়ন শুধুমাত্র অ্যালুমিনিয়ামেরটা আছে, তার মানে উপরে বসবে অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম 3+, এর ঘনমাত্রা, আর নিচে বসবে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, অর্থাৎ বিক্রিয়কে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু আছে আর জিঙ্ক আছে আয়ন হিসেবে, তাহলে নিচে বসবে জিঙ্ক 2+। এখন আমি যদি এদের রিয়াকশনটা দেখি, সেই ক্ষেত্রে একটু দেখার ব্যাপার আছে যে এই ক্ষেত্রে আমার এন এর মানটা কি হবে, কারণ এই এন এর মানের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমার এদের ক্ষেত্রে কি আগের মতো পাওয়ার সেম হবে নাকি অন্য কোনো কিছু পাওয়ার হিসেবে আসবে, সেই ব্যাপারটা আমরা একটু দেখি। আচ্ছা, আর ই নট সেলের যে ব্যাপারটা সেটা তো আমরা দেখলামই যে কিভাবে বের করে ফেলা যায়। ই নট বিক্রিয়া যা হবে তাই লিখবো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, কোষ সংকেত দেওয়া থাকলে এটা বের করা কিন্তু আরো ইজি। আর ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মাইনাস 0.0591, তাহলে এখানে এন এর ভ্যালু বসানো লাগবে, সেটা কত একটু দেখে নিই। যেহেতু এখানে আমার অ্যালুমিনিয়াম থেকে হয় অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ এই ক্ষেত্রে 3টে ইলেকট্রন ছেড়ে দেয়, আর জিঙ্ক 2+ থেকে হয় 2টে ইলেকট্রন নিয়ে জিঙ্ক ধাতু, তার মানে ইলেকট্রন আদান প্রদান কিন্তু এখানে সমান হয় নাই।
অর্থাৎ এখানে যদি আমি ইলেকট্রন আদান প্রদান সমান করতে চাই, কি করতে হবে আমরা জানি যে নিচেরটাকে 3 দিয়ে গুণ করতে হবে আর উপরেরটাকে 2 দিয়ে। তাহলে দুইটাই কি হবে, 6টা ইলেকট্রন, সমান সমান ইলেকট্রন আদান প্রদান হয়ে যাবে। তাহলে যদি আমরা এখন গুণটা করি উপরেরটাকে 2 দিয়ে, তাহলে এটার সামনে আসবে 2, এটার সামনে আসবে 2, এখানে হয়ে যাবে 6টা ইলেকট্রন। ঠিক একইভাবে নিচেরটাকে যদি 3 দিয়ে গুণ করি, নিচে হবে 3, এটা হয়ে যাবে 6টা ইলেকট্রন, আর এটা হয়ে যাবে 3। তাহলে আমরা কি দেখলাম, এখন কিন্তু এই যে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা সেটা সমান। তাহলে অবশ্যই এই ম্যাথে আমাদের এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যে এন এর মানটা কি হচ্ছে। তাহলে এখানে এখন আমরা লিখতে পারি এন এর মান হচ্ছে 6। আর এই যে ঘনমাত্রা সেটাও এখন আমরা কারেক্টলি লিখতে পারবো। অ্যালুমিনিয়াম 3+ এর জন্য এই যে ব্র্যাকেটে দেওয়া আছে 0.2, আর জিঙ্ক 2+ এর জন্য দেওয়া আছে 0.1, এবং পাওয়ার হিসেবে কি যাবে, তাদের সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা। তাহলে সামনে কোন সংখ্যা আছে, অ্যালুমিনিয়ামের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সামনে আছে 2, তাহলে পাওয়ার হিসেবে যাবে স্কোয়ার। জিঙ্ক আয়নের সামনে আছে 3, তাহলে পাওয়ার হিসেবে যাবে হচ্ছে কিউব। আর আমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেশন করি, আমরা এটা বারবার দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে ক্যালকুলেশন করা যায়, বা কোয়েশ্চেনে তো মানটা দেওয়া থাকবেই। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এই মানটা আসবে হচ্ছে 0.9, আর 0.9 থেকে আমি যদি এই ভ্যালুটা বাদ দিই ক্যালকুলেট করে, তাহলে আমি যে মানটা পেয়ে যাবো সেটা হচ্ছে 0.8842 ভোল্ট। অর্থাৎ এটাই হচ্ছে এই যে আমাদের এই কোষ সংকেতটা দেওয়া আছে, এই কোষের জন্য অনাদর্শ কোষ বিভব, যেটা আমরা নার্নস্টের ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করলাম, অর্থাৎ যেটা প্রমাণ অবস্থায় নাই। তার মানে যখন ঘনমাত্রা ভিন্ন থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারি, আর যখন আমার তাপমাত্রা ভিন্ন বলা থাকবে, যেমন এটা কিন্তু 298 কেলভিন না বলে অন্য কিছু বলতে পারতো, এখানে আমার 30 ডিগ্রি সেলসিয়াস বলা থাকতে পারতো, তখন আমরা 303 কেলভিন হিসাব করতাম, বা আমার এখানে বলা থাকতে পারতো 300 কেলভিন, যে কোনো একটা মান কিন্তু দেওয়া থাকতে পারতো। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তখন আমরা এই ফর্মটা ইউজ করতে পারবো না। তখন আমাদের অবশ্যই এই যে RT বাই NF, এখানে T এর মান 298 ব্যবহার না করে প্রশ্ন অনুসারে যেটা আসে সেই মানটা ব্যবহার করতে হবে।